তিবুর কাহাম সকলকে শুভ অপরাহ্ন। দুপুর 12টা বেজে 47 মিনিট। তিনি বিশ্ব আদিবাসী দিবস সচরাচর সংস্থান আসলে তিনি কাছে ইতিহাস আমি পূর্ববর্তী বক্তা হব সারা খান আমরা হাসিনা থুল্লা তিনি এমন আবার যে ভাবে অতি সম্মানের স্বার্থে অহর বিষ্ণু পালন করা জানি দম সিনি হাসতানি গরম গরম থায় জিএমপির উদ্যোগে সিনি পার্টির উদ্যোগে অসালনা পালাই জানি দম তিনি তেলেমুরানি পান্দানি আজব খান বরানি খুলুমিয়া ফার চাকরানো তাই অপান্ডব মানদা জিএমপি কর্ম পরিষদনি সদস্য আংবিনি পরিচয় সবসময় কিছু আলাদা ভাবে না বুঝব আং যেমন সিমি সিনানি চেঙ্গা বা সাইমানি চেঙ্গা হাতারনি অক্ষাই কগারি আবহাওয়া বুঝিনানি চেঙ্গা আং কাকারিনো কমরেড হেমন্ত কুমার জমা দিয়া শুধুমাত্র জিএমপি কর্ম পরিষদের সদস্যরা ত্রিপুরানি লাইব্রেরি ইতিহাস বড় লোক গীতিকার বড়তে রোজাবনাই করোনি বিশিং অক্ষাঙ্গায় প্রথম সারিনি খরকসা সে প্রাক্তন সম্পাদক অতিলমরা মহকুমানি পার্টি নিব বরানি কুলুমিয়া ভারত তাই আচুকজাক সিনি তেলেমুরানি জিএমপি নি মানগ্রাম সম্পাদক তাই সেন্ট্রাল কমিটির মেম্বার কমরেড অরুণ দেববর্মা পার্টি সম্পাদক সিনি টোটাল খাই দায়িত্ব না রাখাব বলে নেতৃত্বে তেলেমুরা টোটাল খাই বসে কাবা আগুন থামি দম আগুন দিন কাহাম করুখাই নাইতো তখাই তেলেমুরানি যে অবস্থা তাই কাহাম উনাই দিনি ফিরবি ফেনে ইনি খাত লাইরো কমরেড সুভাষদা বড়বানি তিনি হাই সালো আরে খাকসা মাহাম সাকমাতে দাও সালাম ভালো জিএমপি খরক ইয়াদাও বড় ইয়াং তোলা সুজা আংখওয়া জমানি আতা খরক নাই তা সস্তি তে দাঁড়ানো সিল প্রাক্তন এমডিসি angkapan kaham angkat kamen disimpro tahun dengan program Malaya program selain senior sabun kaitani sekarang sini selain kita baru kita program apa yang hamsa punya faro আপনারা এই অনুষ্ঠানটাকে সুন্দর করে তোলার জন্য জিএমপির ডাকে সারা দিয়ে যারা আপনারা অংশগ্রহণ করেছেন আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি বাংলাতেও কথা বলবো তবে এর পূর্বে আমার মাতৃভাষাটা বড় বাংলা আমার মাতৃভাষা বড়কের উপর যেরকম আক্রমণ চলছে বাংলা ভাষাটার উপরও ইদানিং সময়ে আমরা লক্ষ্য করেছি বিশালভাবে বিজেপি আরএসএস এর দ্বারা পরিকল্পিতভাবে একটা আক্রমণ সাধিত হচ্ছে আমি ওই দিকটা আলোচনা করব তার পূর্বে আর আজকের এই বিশেষ দিনটা নিয়ে আমি আপনাদের সাথে কিছুটা আলোচনা করতে চাইব এর প্রেক্ষাপটে একটু আলোচনা করতে চাই আমরা
Sembalik kepala kaham ini mana? United Nations 1982 সনে 9 আগস্ট Working Group on Indigenous Peoples kaisa committee ni meeting প্রথম আচরণ সারা পৃথিবী গনাঙै যারা ইন্ডিজিনাস তংনাই আমেরিকান ইন্ডিজিনাস যারা কাইসা বলনো রেড ইন্ডিয়ান বা নেটিভ আমেরিকান বা নেটিভ আলাস্কাস অবহাইয়ে বড় প্রচলিত চিনি ত্রিপুরাও সুনো বাক্সা উপজাতি বাক্সা ট্রাইবেল কতাওকে জনজাতি আসলে identity crisis is the main crisis of indigenous people in this world. পরিচয় সত্তা বিনি ভাষা বিনি সংস্কৃতি বিনি ঐতিহ্য বিনি ভূখণ্ড অবন ইউনাইটেড নেশনস ব অনুধাবন খালাইমান খা আপনি বাহিনী নানান চর্চা মত বিনিময় নিয়ে পড়ে after 12 years of 1982 1994 9 আগস্ট সিমি World Indigenous Peoples বাগৈ অশাল গছিন হারসাফমানি তিনি সময় জানা ভাইয়ে 31 বছর সংখ্যা তার মানে কি 31 বছরের সকাল অপৃথিবী অহায়ম ইন্ডিজিনাস বড় দে তো এবং যারা ইতিহাসবিদ যারা ভাষাতাত্ত্বিক যারা নৃতাত্ত্বিক বড় চর্চা বিশ্লেষণ গবেষণার বিষয় নাই লেখা হাইম প্রথম এমনকি আমেরিকা বর্তমান আমেরিকা নেশন যে রূপ নেব ও আমেরিকা প্রথম বসতি স্থাপন খালি উঠা নেটিভ আমেরিকান 1442 সাল ক্রিস্টোফার কলম্বাস আমেরিকানো আবিষ্কার খাইয়া সিকাংনি সিমিন আজ আগব রেড ইন্ডিয়ান হিনি আ সময় কোন রিজার্ভ মানি তব বড় বাসিন্দা তমানি তবে আমেরিকাও বড় নি জনসংখ্যা বছর আবার প্রশ্ন পাইও আমেরিকাও বড় প্রথম বাসিন্দা যে আমেরিকানো সন্তাবু বিশ্ব অর্থনীতি নিয়ে সবথেকে বৃহত্তম অর্থনীতি নিয়ে বছর যে আমেরিকা বিন পুঁজিবাদী ক্ষমতা নাই সাম্রাজ্যবাদী ক্ষমতা নাই পৃথিবীর বিভিন্ন দুর্বল দেশ এমনকি ভারত পর্যন্ত বড় শ্রেণী পক্ষে হিসাবে ভারত কিন্তু অপরাধী পক্ষে শ্রেণী না এমনকি বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলে ফুরো ইন্দিরা গান্ধী বাংলাদেশ রাষ্ট্রপতি থানায় সহযোগিতা সানফুরো বড় সহযোগিতা খালিয়া পাকিস্তানের সহযোগিতা খাইয়া মাসো কংগ্রেস প্রধানমন্ত্রী ফানুত তৎকালীন প্রধানমন্ত্রী বা এক ধরনের চ্যালেঞ্জ হই আমি ভারতীয় সার্বভৌমত্ব নারী কিন্তু আর সময় পাকিস্তান নাগরিক কথা শুরু কিন্তু বর্তমান 56 ইঞ্চির প্রধানমন্ত্রী দেশ ভারত নয় বর্তমানে রাষ্ট্রপতি ট্রাম্প বারবার এই প্রতিবন্ধক শব্দ প্রয়োগ হয় ভারতের প্রধানমন্ত্রী ঠাইচা কাজ সংসদ বসাই সারা অবস্থা বর্তমান ভারতের অবস্থা বর্তমান ভারতের সার্বভৌমত্ব অবস্থা সেই আমেরিকাও তাবু নেটিভ আমেরিকান জায়গায় only 1% অথচ প্রথম বসতি স্থাপন কেমন জায়গা ঠিক আছে এটা বাহাই কে আজাদ পুতুল দেখা আপনি ইতিহাস তো শুনছেন নেবে দেখা কত না ইতিহাস হলো আলটানিও কোন শাহিনবা
অবশ্য আমেরিকায় বর্তমান ভারতবর্ষ আদিবাসী জনসংখ্যা বছর 142 কোটি জনসংখ্যা, আদিবাসী জনসংখ্যা 1.6%। আমরা তুলনা খাই থাকানকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাবে বিনি জনসংখ্যা, যেমন ত্রিপুরা 31% সীমিত, কিন্তু ত্রিপুরার অবস্থা কি একটা সহানুভূতির তেমনি বাস্তব আলোচনা খাই থাকানকে বিভিন্ন ভৌগোলিক রাজনৈতিক কারণে ত্রিপুরার তাবুক সংখ্যা হিসাব কমিখা गोबां सिकमिखा आं तो अबास्तव गया आं तो कुनो अ जागावनो राजनीति थुमथुम जागो जरा सुबिदाबादी राजनीति थुंनाय र अ जागाव राजनीति थुमथुम जाखा बहाय राजनीति सीपीआईएम नाकि तिप्रासानि बागै कोन मोनसे खाली हेनसाव सायरा बामफ्रम नाकि ট্রাইবেলের জন্য কিছুই করেনি, ত্রিপুরাদের জন্য কিছুই করেনি। তাহলে ত্রিপুরার ইতিহাসটাও আমাদেরকে একটু জেনে নিতে হয়। 1949 এর আগে ত্রিপুরা কেমন ছিল, 1978 এর এই মাঝামাঝি সময়ে ত্রিপুরার অবস্থা কি রকম ছিল, মাঝখানে 10 বছর বামফ্রন্ট সরকার আসার পর তার কি পরিবর্তন হয়েছে, টিইউজিএস কংগ্রেসের জোট শাসনে ত্রিপুরার অবস্থা কি অবনতি হয়েছিল, এবং 93 থেকে 18 পর্যন্ত ত্রিপুরার যে রাজনৈতিক এবং আর্থসামাজিক অবস্থা, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী অংশের মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন কেমন ঘটেছে তারও তো আমাদের চর্চার বিষয় হয়ে দাঁড়ায় আজকের দিনে। এবং শেষ 2018 থেকে 2025 এই 7 বছর 7.5 বছরে আমাদের কি ক্ষতি হয়েছে, সার্বিকভাবে ত্রিপুরার তো ক্ষতি হয়েছে, বিশেষ করে আদিবাসী অংশের মানুষের কি ক্ষতি হচ্ছে এবং আগামী দিনে কি হবে তারও তো আলোচনা করার দরকার। কমরেড, অত্যন্ত আক্ষেপের সাথে বলতে হয়, এমন ভাবে বর্তমান সময়ে অপপ্রচার চালানো হয়েছে বামফ্রন্ট সরকার নাকি আদিবাসীদের জন্য কিছুই করেনি। আমি বিষয়টাকে জানবার জন্য একটু ইতিহাস ঘাটাঘাটি করলাম, একটু পড়ার চেষ্টা করেছি। 1949 এর আগে ত্রিপুরাতে কতটা স্কুল ছিল, প্রথমে সেই বিষয়টাই জানবার জন্য আমি চেষ্টা করেছিলাম। এমনকি 1835 খ্রিস্টাব্দে সে তারপর থেকে ত্রিপুরাতে ধাপে ধাপে দশকে দশকে কতটা স্কুল তৈরি হয়েছিল তার ইতিহাস জানবার চেষ্টা করেছে আমি। এটাকে অনেকে গর্ব করে বলেন এবং গর্ব করার ব্যাপার। 184 জন রাজা, এটাও আদিবাসী রাজা। তাহলে প্রশ্নটা থেকে যায় 184 জন রাজা আদিবাসীদের জন্য স্কুল কয়টা তৈরি করেছিলেন? আমি তাদেরকে খাটো করার চেষ্টা করছি না, এখন তথ্য তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। স্কুলটার প্রসঙ্গ এই জন্যই আমি এনেছি, কারণ কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো রাজ্য, কোনো দেশ, এই পৃথিবী শিক্ষা ছাড়া তার অগ্রগতি সম্ভব না। এবং শিক্ষার অগ্রগতির যদি মূল চাবিকাঠি হয় তাহলে 1949 এর পূর্বে কেন এই শিক্ষাটাকে গুরুত্ব দেওয়া হলো না? তথ্যে দেখা যায় জনশিক্ষা দিবস, জনশিক্ষা আন্দোলন গড়ে তোলা পর্যন্ত ছিটিয়ে ছিটিয়ে কয়েকটি মাত্র স্কুল প্রতিষ্ঠা পেয়েছিল, সেটাও ছিল শহর অঞ্চলে। আপনার কল্যাণপুরের মতন জায়গায়, আপনার কয়লা শহর, আগরতলার কয়েকটা জায়গায়, কিন্তু আদিবাসী অংশের মানুষ কোথায় বাস করেন তখন? আগরতলা শহরে কয়টা পরিবারই বা আদিবাসী অংশের জনগণ ছিল তখন?
মহারাজা তো ছিলই আদিবাসী অংশে, কিন্তু কটা পরিবার আগরতলাতে আদিবাসী সম্প্রদায়ে বসবাস করতেন সেটা যদি হিসাব করি স্পষ্টভাবে দেখা যায় হাতে গোনা কয়েকটা পরিবার আগরতলা শহরে ঠাকুর, নাজির, উজির এবং কিছু মহারাজাদের আত্মীয় স্বজনের বসবাস আগরতলা শহরে। কিন্তু বেশিরভাগ আদিবাসী অঞ্চলের মানুষ তিপ্রাসা জনগোষ্ঠী। এখানে তিপ্রাসা বললে কিন্তু আবার ভুল হয়ে যাবে, চাকমাদের আবার উপকৃত করা হবে। ওনারা কিন্তু নিজেদের চাকমারা, হ্যাঁ নিশ্চিতভাবে তাদের একটা পরিচিতি আছে, চাকমা তারা নিজেদের একটা পরিচয় বহন করে। রাংখল, রুসাই, আমাদের শিডুল ট্রাইব, কিন্তু তাদের তো আরেকটা আলাদা আছে। হিসাব করে দেখা যায় জনশিক্ষা আন্দোলনের পর ত্রিপুরাতে তখন নতুন করে স্কুলের সংখ্যা বাড়তে দেখা গেছে। এটা সরকারের নির্ভর কথা। 1947 যে স্কুলের সংখ্যা প্রায় 130-35, তার থেকে ডাবল আপ 2 বছরের মধ্যে হলো কিভাবে? অবশ্যই জনশিক্ষা সমিতির সেখানে অবদান ছিল। কিছুক্ষণ আগে আমাদের বয়োজ্যেষ্ঠ কন্যা কাকাবাবু উনি বলেছেন, তথ্য তুলে ধরেছেন, স্কুল প্রতিষ্ঠার পরও কলেজ তো ছিল না, একটা মাত্র কলেজ ছিল, এমবিবি কলেজ। তো আদিবাসী অংশের মানুষের মধ্যে কলেজ পড়ুয়া কতজনই বা ছিল? হাতে গোনা, এলাকায় এলাকায় 2-1 জন। বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার পর যখন কর্পোরেট টিচার নিয়োগ হবে, মাধ্যমিক পাস করা, প্রাইমারিতে লেখাপড়া শেখাবে, মাধ্যমিক পাস করা, ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করা যোগ্য ক্যান্ডিডেটই তখন খুঁজে পাওয়া যায়নি। এবং বাধ্য হয়ে তখন কাকাবাবু বলছিলেন অনেকে 8 পাস, 9 পাস, মাধ্যমিক ফেল, তারাও কেবিটি টিচার হয়েছেন। এবং তাদেরই ঘরের ছেলে মেয়েরা পরবর্তী সময়, যেহেতু পরিবারে একজন চাকরি, মুখ খরচা চাকরি খাইনি দেবো, আপনি বাকি সেই সুযোগে ছেলে মেয়ে কেউ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেয়েছে, কেউ এমবিবিএস পড়াশোনা করেছে, বিভিন্ন উচ্চ শিক্ষা লাভ করেছে। এবং আজকে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ নানান পদে উচ্চ পদস্থ, এমনকি টিসিএস, টিপিএস, আইএএস পর্যন্ত হয়েছে। এটা কিভাবে হয়েছে? এটা শিক্ষার গুণে। এটা কি একদিনে হয়েছে? এমনকি সালসাময়িক খান যখন আদিবাসী অংশের মানুষের মধ্যে এইরকম একটা নবজাগরণ চলছিল, শিক্ষার নবজাগরণ, যুবকদের মধ্যে একটা নতুন করে শিক্ষা, একটা প্রয়াস, এরকম সময়ের মধ্যে বিজেপি, আরএসএস নামক নিজেদের রাষ্ট্রবাদী বলে দাবি করেন তারা, কিন্তু রাষ্ট্রদ্রোহিতার কাজ তারাই বেশি করেছেন। আমি কেন বলছি রাষ্ট্রদ্রোহিতা? গত পরশুদিন আপনারা দেখলে বুঝবেন 2024-এর লোকসভা নির্বাচনে যতগুলো লোকসভা নির্বাচন হয়েছে, 545টা আসন। তো কর্ণাটকের বেঙ্গালুরের একটা কেন্দ্র, তাও একটা মাত্র বিধানসভা এলাকা। লোকসভা নির্বাচনে সেই বিধানসভা এলাকাতে 1 লাখেরও বেশি ভুয়ো, মানে জাল ভোটারের নথিপত্র প্রমাণিত হয়েছে। কিভাবে সম্ভব? একটা পরিবার যেখানে ছোট্ট একটা রুম,
সেখানে ৭৮ জন পর্যন্ত নাম নথিভুক্ত হয়েছে। ৮০ জন। কিভাবে সম্ভব? হয়তো হতে পারত যেখানে একটা পরিবার, যৌথ পরিবার, এরকম যৌথ পরিবারগুলোতে এরকম হয়, কিন্তু যখন সেটার বাস্তবিক চিত্র কি রকম দেখবার জন্য সেখানে গেল, কেউ নেই, কোন বড় সিদ্ধিয়া কেউ শীঘ্রই একজনই পরিচয় বা আগুন মেয়া জায়গা কুলই, অথচ একটা পরিবারে ৮০ জনের নাম নথিভুক্ত, সেটাও লোকসভা নির্বাচনের সময়। একটা বিধানসভা কেন্দ্র যদি ১ লক্ষের বেশি ভোটার তালিকা হয়, একটা লোকসভা কেন্দ্রে, যেমন ত্রিপুরাতেই ৩০টা কেন্দ্র নিয়ে একটা লোকসভা সিট, তাহলে এইরকমটা যদি ৩০টা কেন্দ্র নিয়ে একটা কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে ১ লক্ষ ভোট হয়, প্রায় ধরে নেওয়া যায় ৩০ লক্ষেরও বেশি ভোট, যার হয়তো ভোটার তালিকা প্রকাশ পেয়েছে, তখন তারা ভোট দিয়েছে। মানুষ নেই জায়গাতে, তারা গেল, ওই পরিবারে ৮০ জন লোক নেই, তারা আবার কিভাবে ভোট দিতে পারে? ভাইকে বুদ্ধিমান। এই সময়টার মধ্যে দাঁড়িয়ে কিন্তু এটা সব থেকে বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি আমরা ধরে নিতে পারি 2024-এর নির্বাচনে আমাদের ৫৭ ইঞ্চিওয়ালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুরি করে ভোটে জিতেছিল? প্রথমে মানুষকে বোকা বানানোর জন্য, এই জন্যই কি তারা ৪০০ ভোটের পার, এই প্রসঙ্গটা তারা তুলেছিল, এই কথা তারা তুলেছিল, মানুষ যাতে কনফিউশন হয়। বিজেপি তো প্রথমেই বলেছিল ৪০০ সিট পার হবে, এখন দেখি কতটা ভোট পেয়েছে, একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি। হয়তো এর ভিতরে আরো গভীর ষড়যন্ত্র থাকতে পারে। আমি প্রসঙ্গক্রমে এই জন্য কথাগুলো বললাম। আমাদের দেশের ইলেকশন কমিশনই এখন প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে আছে। এই দেশের প্রধানমন্ত্রী ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন, এটা প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে আছে। আমাদের রাজ্যেও তো তাই, আমরা তো দেখেছি 2018 সালের পর এবং তার আগে ১,৫৮,০০০ সরকারি কর্মচারীর সংখ্যা ছিল। ১,৫৮,০০০। 2024-এর মার্চ মাসে গিয়ে দাঁড়িয়ে সংখ্যা কমে দাঁড়িয়েছে ১,০২,০০০ সরকারি কর্মচারীর সংখ্যা। বাকি ৫৫,০০০, ৫৬,০০০ কর্মচারীর সংখ্যা কোথায় গেল? যারা চাকরি করেন তারা তো ৬০ বছর পার হলে তো তারা অবসরে যান। অবসর গেলে পর সেটা শূন্য পদ তৈরি হয়, সেই শূন্য পদে আবার নতুন করে রিক্রুটমেন্ট হয়। এই সরকারের আমলে রিক্রুটমেন্ট হয়েছে। খুব মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা তথ্যের তিনি বলছেন ১৯,০০০ নাকি ২৩,০০০ চাকরি নিয়োগ হয়েছে। তাহলে আমরা স্পষ্টভাবে বলতে পারি বিগত ৭.৫ বছরে ৫০,০০০ চাকরি তো দূর, ৭.৫ বছরে ৫৭,০০০ চাকরি কমে গেছে। যতজন কমেছে তার নগণ্য নিয়োগ হয়েছে, শূন্য পদে নতুন পদ তৈরি হয়নি। তো সরকারের দায়িত্বটা কি? যে দপ্তরে, যে ডিপার্টমেন্টে কর্মীর অভাব, কর্মীর স্বল্পতা, সেখানে নিয়োগ করা কিংবা নতুন পদ তৈরি করে সেখানে নিয়োগের প্রক্রিয়া তৈরি করা, সেটা সরকারের কর্তব্য। সরকার কেন পালন করেনি সেটা প্রশ্ন আজকের দিনের মধ্যে দাঁড়িয়ে। এবং সে থেকে আরো বড় প্রশ্ন, এই যে ৫৭,০০০, ৫৫,০০০ চাকরি কমে গেল, এখানে কি শুধুমাত্র যারা নন অব্রক স্পিকিং অব্রক ভাষী কিংবা নন ট্রাইবাল যারা, তারাই এই ৫৭,০০০-এ রিটায়ারমেন্টে গেছে? আমি যদি ধরে নিই ৩১% যদি ৫৭,০০০ কমে, তাহলে প্রায় ১৬ থেকে ১৭,০০০ বা এরও বেশি হবে
শিডিউল ট্রাইব অংশের যারা চাকরি করতেন তারা রিটায়ার্ডে চলে গেছেন। শূন্যপদ নতুন করে প্রায় 20,000-এরও বেশি শূন্যপদ তৈরি হয়েছে নতুন করে। এডিসিতে 6,000-এর উপর শূন্যপদ পড়ে আছে। তার মানে এসটি, শিডিউল ট্রাইব, আদিবাসী অংশের শূন্যপদ প্রায় 25 থেকে 30,000 হবে। কেন নিয়োগ হচ্ছে? তামিল নিয়োগ ভূমিকা তামিল নুন্ত সামনে আলাদা রাজ্য নেই, নুন্ত সামনে বেটার দিবেন তো বলানি, নুন্ত সামনে ত্রিপার্টি এগ্রিমেন্ট within 6 months in Singapore implementing নাই। There are no other questions. আজ আমাদের কোনো প্রশ্ন তুলবি না, implementing নাই। 13 বছরের মধ্যে ত্রিপার্টি এগ্রিমেন্ট আবার ইমপ্লিমেন্ট হইয়া অবশ্যই মানে কিছু অপরাধী টাকা বাবদ হাসিং ছাকা খবর সামারি পর্যন্ত তাদের অপরাধী হাত ভরায় দাঁড় মানে না। 70 বছর খানানি পর্যন্ত সামারি পর্যন্ত তাকে অপরাধী কাজ করায় দাঁড় মানে না গো সামরি নজরা। এই যে জাতি দরদি দফা দরদি হেরিকক সরাই তো কয়েকজন নেতালম্বী ধরে, কিন্তু বাস্তবতা এডিসি কি ট্রান্সপারেন্সি চলিব যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং ইউনাইটেড নেশনস আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের কথা বলেছেন। আমাদের অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল রাজ্যের বামফ্রন্ট সরকার ইউনাইটেড নেশনস এই কথা বলার আগেই 1979 টিটি এডিসি অ্যাক্ট তৈরি করে আমাদের এডিসি কিন্তু দিয়ে দিয়েছে। কি সুন্দরভাবে এডিসির কাজ হতো। আমরা জানি এডিসির অনেক কাজের মধ্যে অনেক দুর্বলতাও ছিল তখন, যেমন আমাদের বাজেটের সমস্যা। এখানে দলন্দ যারা আছেন উনি প্রাক্তন এমডিসি, আমার উনি 2-2বার 3বারের এমডিসি, তিনি জানেন আমার থেকে বেশি। আমি খুব কম সময়ের জন্য এডিসিতে কাজ করার সুযোগ পেয়েছি, তাও আমি দেখেছি ওখানে কাজ করার সময় যতটুকু অর্থ আমাদের কাছে আসতো সেই অর্থ দিয়ে আমরা জনকল্যাণে কাজ করার চেষ্টা করেছি। আপনাদের এই তেলামোড়ার কাছাকাছি এলাকায় ওই খামতিং বাড়িতে আমরা 8,75,000 টাকা খরচ করে একটা ঘর তৈরি করে দিয়েছিলাম নুখল হাবারে স্কিমের মাধ্যমে। তাহলে কেন আজকে আমরা প্রশ্ন তুলব না? বিগত 5 বছরে প্রায় এডিসিতে ক্ষমতা আছে তীব্রমাথা, ওই নুখল হাবারে স্কিমে 8,75,000 টাকা দিয়ে আমরা ঘর তৈরি করে দিয়েছিলাম। এটা লোনও ছিল না, সম্পূর্ণ সরকারি খরচে আমরা পাকা বাড়ি তৈরি করে দিয়েছিলাম, সার দিয়ে দালাই দিয়ে। এই তীব্রমাথা সরকারে আসার পর এডিসিতে ক্ষমতায় আসার পর একটাও কেন নতুন হামারি স্কিমে তো ঘর তৈরি করা হলো না, সেটাকে আমরা প্রশ্ন করতে পারি না। আমাদের এডিসি এলাকার মধ্যে বেশিরভাগ অংশের মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এই ঘরটা তারাই পেত যাদের ঘর বাড়ি নেই। হুকুর কাহাম করে যা তঙ্গর তুমি তুমি যাবো বড় বড় বাহিকাই মেইন স্ট্রিম জাগাও তুমি বড় বড় আধুনিক সভ্যতারই লামাও তুমি মান্য নতুন হুকুম কাহাম খাই শ্রমই বড় বড় বাহিকাই সাধারণভাবে বসবাস নিয়ে উস্কাই ঠিকানা খাড়াই মান্য আবশ্যক চেষ্টা সময় যিনি বিশিষ্ট সিংজা মানসা খাইলেন চেষ্টা খাইগা বরং আবুল সাহিত্য অগ্রগতি না মানে সুমন যেসব খাইগা আবুল সাহিত্য সুখসরা চরম না মানে তারপরে বাকি তারপর আবার বন্ধ সম্পূর্ণভাবে। আর ভয়ঙ্কর তথ্য আপনাদের বলছি, কয়েক মাস আগে এডিসি থেকে খুব ডাক দুধ পিটিয়ে অটো প্রদানের কথা তারা বলেছিল এবং দিয়েছে, আমি শুনেছি। একজন অটোপ্রাপ্ত সে প্রায় 60-65-70-75,000 টাকা জমা দিতে হয়েছে।
এবং প্রত্যেক মাসে যে বাড়িটা অত নিয়েছে এখন রিকভারি রেটে হিমচিম খাচ্ছে। 9,000, 10,000, 11,000, 12,000 প্রত্যেক মাসে ব্যাংকে লোন রিকভারি দিতে বাধ্য হচ্ছে। আমি কেন এই কথা বলছি? আমরাও তো অত দিয়েছি, সঙ্গে তো অত রিখা সঙ্গে অত রিফুরো কইনা সেখান 20,000, 25,000 বেশি করে বড় রাজাগো জমা রিখা 2 বছর পর প্রত্যেকে আর কি বিনিময় খা 1 টাকা রান ব্যাংক শোনা না সম্পূর্ণ বিনামূল্যে এডিসি প্রশাসন যতজন সমতরিখা প্রত্যেককে বড় সমতরিখা তাহলে আহত চলিত হবে। আমার এই কথা যদি ভুল হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, খোঁজ নিয়ে দেখুন বামফ্রন্টের সময়ে যতগুলো অত দিয়েছিল তারা কি লোন রিকভারি করতে হয়? ব্যাংকে গিয়ে প্রত্যেক মাসে সেই চাপটা নিতে হয়? আমি এই কথাগুলো এই জন্যই বলছি, আজকের দিনে দাঁড়িয়ে এই বারকার যে ইউনাইটেড নেশনস যে টিমটা আমাদের দিয়েছে আদিবাসী যুবকরাই আমাদের সম্প্রসারণের ভূমিকা পালন করবে, বিকশিত হওয়ার যে কাজটা তারা করবে। আজ এখন কর্মসংস্থান যদি নৌকরি ঢোকায় খরচা বেকার যুবকের মাধ্যমে প্রতিবার প্রতিপালন বিভাগে ইনকাম সোর্স করে হিংসায় বাইকে নবীন পরিবার নাই নাই বাইকে তিনি সমাজ তো নাই নাই বামফ্রন্ট সরকার আপনি বাবুরে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে আসতো। বিকল্প কর্মসংস্থান নিকল্পের মাধ্যমেও আবহাওয়ায় গিয়ে অপরিমাণে অনুকূল রাবার প্ল্যান্টেশন খাইতে পারে তিনি আনি মাতৃভাষা অবয়ব পর্যন্ত দাবি তো করা যাবে, চাইলেও যাবে। বিজেপি সরকারও প্রাইমারি পলিসির স্কুল কলেজে পড়ে নাই যারা বরং শুধুমাত্র একটা অক্ষর বা সিনেমাকে একটা লিপি বা সিনেমাকে বাধ্যবাধকতা খেলায়, যেমন লোক খা সেটা আমরা প্রতিবাদ খাই না, টিভিসিও প্রতিবাদ খাই না, টিভিসিও থাকবে যে বড় বাংলা লিপি বা সিনেমাকে সুবিধা বাংলা বা সিনাই, যে বড় রোমান বা সিনেমাকে সুবিধা রোমান বা সিনাই অজাগর তামনি একটা লিপি অজাগর মাস শুনে হিংসাটা, অথচ বড় একটা সময় বিরুদ্ধে আওয়াজ দিছে মানে যে রোমান হরফ বসি নাই একদম প্রতি জায়গায় টাকা হরফ নীতিই আমার ভাষাবিদ ভাষা প্রাপ্তির অনেক ওয়েবসাইট অগ্রণী নিজস্ব হরফ করিতা 1979 যখন কম বড় ভাষা হিসেবে স্বীকৃতি মানখা বড় অকর্ম খাই ছায়া 1979 19 জানুয়ারি সিকাঙ্গ তো রাজ্য সরকার দমানি 1949 নিসিবি 1979 জনমত একটা সরকার দমানি 1949 সুকান্ত রাজ্য স্বাধীন রাজ্য এই দমানি তামনি বাকি কত বড় আফসোস স্বীকৃত সরকারি ভাষায় তামনি বাকি রাজবন্দর রাজমহল কত বড় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি নিজাজ্ঞা আং যদি অপ্রশ্ন খাইকে থাকায় এই কোশ্চেনে রাজানা নাসরি কম সরল আং রাজানা নাসরি মানে রাজবাড়ি নাসরি মানে বাস্তবিক তথ্য উপস্থাপন খাই বুঝকামত তোমার কমসে সাইতে পারো অমত সত্য আসলে কম বড় ভাষা সরকারি ভাষা এবং রাজভাষা হিসেবে স্বীকৃতি নিজাজ্ঞা শুধুমাত্র বাংলা ভাষার রাজভাষা যতগুলো দলিল দস্তাবেজ যত বাংলা ভাষী যাগো ও বড় তামনি বাকি আপ্রস্ত নয়
সোশ্যাল মিডিয়া পোস্ট খাইলে গিয়া শুধুমাত্র বামফ্রন্ট সরকারের দুসারু খাইলে খানার চেষ্টা খাইও বামফ্রন্ট সরকার নীতি নির্ধারণ খাই খাইলে নেবানি তাদের সমস্যা তৈরি বামফ্রন্ট সরকার নীতি নির্ধারণ খাই মানে গ্রহ ও সমস্যা যদি তৈরি হকাই বিগত 7 বছর ননী সরকার 1988-1993 অবহাই কক সারানি সরকার 1978 নিসিবি সুকাং ও বড় আশা করতাম মানে তাই ধরে আ সমস্যার সমাধান খাইতে বামফ্রন্ট সরকার তো হাইমা বাকসাবাইন কক বড় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি না হারে কক বড় বাই কবিতা কক বড় বাই কমলা কক্তাল রসামুং কথবায়ন প্রবন্ধ কক বুখাও ম্যাগাজিন সুইনারি চ্যাংখা ও বামফ্রন্ট সরকার 1993 তাইসা টিউজিএস কংগ্রেস তো পরাজিত খাইমানি পরে সরকার খামানি ইয়া করলো কক বড় সার্টিফিকেট কোর্স কক বড় ডিপ্লোমা কোর্স কক বড় লাস্ট বিএ 2015 এমএ পোস্ট গ্রাজুয়েট 2017-18 রিপোর্ট দিছিলি কক বড় পিএইচডি তাকলাই প্রথম কক বড় পিএইচডি অংশকা আবু আপনি শুনে খুয়াই জেলা আনি খাসুক সাবর ডক্টর বিপ্লব দেব বর্মা তাহলে খরম খাই দেব বারা যারা বামফ্রন্ট লোক মনসা খালি নে হিন্দু সিনে ও কোন খাইতানি ছায়া যে বিএ এমএ ও বরংনি উন্নয়ন নিবাকে যা যা সামুন তাবুক সুখ যারা খাই যাক খা সমস্ত কিছু বামফ্রন্ট খাই মানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সিলবদ্ধ করতে আমরা সে অস্বীকার খাইয়া কিন্তু যেটা খাই নাই খা আবুল ভিটামিন বসিয়া তার মানে কোন খরবই মিথ্যের উপস্থাপন করার চেষ্টা করেও সোশ্যাল মিডিয়ার মারফত লেখালেখির মারফত এটা বাস্তব আমাদের প্রতিবাদ সংবিধান আমাদের বাজার এর উদ্দেশ্যতম বড় উদ্দেশ্যতম স্বার্থ চরিতার্থ বামফ্রন্ট সরকার আসুক লাইলাকা আবরকাই নৌ স্বীকার করে অপরক ভাষা ডেভেলপ খাইনি বাগাই অপরক সিমিয়া চাকমা ভাষা লুসাই ভাষা মগ ভাষা সমস্ত যারা পিছিয়ে পড়া অঞ্চলি বড়মি ভাষার তিসাই তো বাগাই অপরক এন্ড আদার মাইনরিটিস ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট খুলে রাখা আবল ফ্রম গভর্নমেন্ট PTADCO language wing খুলুই কালাঙ্কা বামফ্রন্ট সরকার যে ল্যাঙ্গুয়েজ উইং নি বিশুদ্ধই বহু বই বহু বিজাব অঙ্গরকা সন 2020 লাস্ট সময় টিডিএডিসি মেম্বার হিসেবে সামুন খাইমানি জড়াতই যতগুলো সামুন আজাও খাটি জাত কাবুমানি আবার কাবু কইছে পাবলিশ উসুকিয়া কিছুদিন থেকে শুনে মানে আতঙ্ক বই পাবলিশ খা ল্যাঙ্গুয়েজ উইং হিসেবে और लैंग्वेज উইং যে বই পাবলিশ খা আবার সমস্ত কিছু লেফটেন্ট গভর্নমেন্ট খাইলা মানে আপনি সামনে তাবুসি পাবলিশ করব এত বছর নাম একটা বই পাবলিশ মানে বুক পাবলিশ মানে এত বছর নাম যারা ল্যাঙ্গুয়েজ উইং সামনে দাঁড়ায় বড় সাই বড় সব হিন্যা সব সমস্ত কিছু খাইকা বুকা আকক ছায়া কিন্তু সরঞ্জা লাভা কোনো কালখা সঠিক দিশা পাইছে না যারা লাভা কোনো কালখা তিনি আবসুক কাই কম পড়ে না হামজা কো হিনছাও তো ফলা হামজা কো হিনছাও নর ফাইমানি পড়ে তামরে বাগে আসামে উস্তাদ উঠানি নাম প্রশ্ন পাই দেখো নে নিশ্চিতভাবে প্রশ্ন পাইও খোঁজ খাইনি দেয়া যায় গলে মুইসমো 2021 ডিসেম্বর 2025 ডিসেম্বর কয়টা বয় কম পড়ে পাবলিশ খা খোঁজ খাইনি যেটা বামফ্রন্ট সরকার তমফুরু আজ এখন এনলিস্টেড বুক আজ এখন পাবলিশ মানে বাগাই পাইপলাইন হিনি মানে আমরা সামু প্রায় পাইতি আমরা দাও ঘন্টা আজ এখন ওয়ানা মাসিং গোবাং বই সিনি কেরল কথা হলো বই অপরক ধারণ তুই বই অপরক লোকগীতি তুই বই অপরক জাদু করে জানা তুই বই
kok berani terminologi sini kebang makok terus kemai tahu lo apa yang udah kali asal roti bentuk lagi ini hai international indigenous peoples dari osara komunisasi udah orang bahasa kemau संस्कृति कमाओ भारत besar sini भारतमा तब सराय कok भारत बाइनो आंजे कok सामने बिसिनो और मिश्र भाषा दियो भाषा बांग्ला तब भाषा इंग्रेजी तब कयटा शब्द হয়তো হিন্দি নি কয়টা শব্দ ইংলিশ নি মিক্স ওইখানে আছে মিশ্র সংস্কৃতি একটা ভাষা হইতে আছে এবং নাই স্বাভাবিক যেহেতু সিনি রাজ্য একটা মিশ্র সংস্কৃতি নিয়ে বসবাস ট্রাইবাল নন ট্রাইবাল উভয় অঞ্চল বরাবর দেখাবো বসবাস তাইও স্বাভাবিকভাবে বাংলা শব্দ আমি লোক নাই আমি কত বাংলা ভাষাও সংমিশ্রিত নাই তার মানে অবয় আছে অপাসনাল সকমর হরচুক নাই গোমাই থামতা কক্কাই ওরা খাতিদার মানে সামং আদম ভার ল্যাঙ্গুয়েজ উইং যারা ভাষা তাত্ত্বিক সামতা নাই যারা সুইনাই খৈনাই বড় অজানবর ভূমিকা বিশাল বড় তিনি হাই দিল শ্রদ্ধাটা খালাউ কম সুযোগ সুবিধা বেশি দিবা নিজের প্রচেষ্টা ভাই বড় বিজাব সুয় প্রথমা কমলা কক্তাল সুয় লোকগান জাদু করে যা ঋতু ঋতুকের লোক সংস্কৃতি আবার খাতিদার গানি সাবু খায় বড় তিনি সাল গালাই খাই দুবার বড় হামবা মায়া করো খুলুম মায়া করো Umi angkai, kok borok baik kok sanai, sing Tripura besar, nordoslah, kok borok bujinai, kok borok baik second language sing sanai besar tu lah, coba kondola, Bangladesh sing pasang di raja, des, aja oprai, 2020 Agusti top thon ikan tenagai, Tripura janagosti bahasa kok sanai berai, elok kok 63,000, Roti sorkari bapak jangan top thon hajar ya. अब वही सर्वसा करले बांग्लादेश कम से कम आए थे 3 लाख বা 5 লাখ নাই হয়তো অনেক দেশে বেশি মানুষ আমি দেইছা বাংলাদেশ সম্বন্ধে ততটুকু সারবেন্যা পার্শ্ববর্তী দেশ কিছু তথ্য তো আর তথ্য রয়েছে সমস্যা যে দেশ যে 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 কপ্র ভাষা শুধুমাত্র ভারত ত্রিপুরাও শুনিয়া পার্শ্ববর্তী দেশ বাংলাদেশও সাজাগো তার মানে কপ্র কাছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একটা দেশ হয়তো ঠিক আছে দেশ তো আন্তর্জাতিক কম বড় কাছে আন্তর্জাতিক ভাষা বিনি ভাষা পক্ষে কক্ষাই হয়তো বা 15-16 লক্ষ কিন্তু ভাষা নেই ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বিনি গুণ বিনি বৈশিষ্ট্য একটা দারুণ সম্ভাবনা বিনি বিচারেছা দেশ সাহিত্যটা আমি বাংলা নিয়ে পড়াশোনা করেছি এখন বাংলাতেই পিএইচডি করছি এই পিএইচডি করার জন্য যখন আমি গবেষণা কাজটা শুরু করছি কমপ্লেক্সের মূল সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে গবেষণার যে থিসিসটা আমি চাইছিলাম আমি লোক সংস্কৃতি লোক সাহিত্য নিয়ে পড়ব যখন গিয়ে দেখি বর্তমান যে সংস্কৃতি এবং আমাদের পূর্বেকার অতীত সংস্কৃতি অনেকটা পরিবর্তন হয়ে আজকের বর্তমানে চলে এসেছে বাড়ি গিয়ে দেখুন তো আমরা কিরকম ড্রেস পরি সবাই কি পাঁচটা ডিগ্রি দিশা কালো না আঙ্গুর দেবরমা তারপর দুধি মাঝে গাড়ি ভাই তারপরে কিছু ভাইয়া ওরা কাকা খরচা তারপরে কিছু দেবো না তো গ্লোবালাইজেশনের প্রভাব সংস্কৃতিকে পরিবর্তন মানে বাধ্য কিন্তু এই পরিবর্তন নেতিবাচক পরিবর্তন না হয়ে ইতিবাচক পরিবর্তন হওয়া জরুরি sini yaro sini roads sini pokoknya na sini kai lai ma bo lai ma musalai ma jadu boli jari samu sini pokoknya ni hida tani pokrai বাঙালি সমাজও ধামাই লোকগীতি লোক সংস্কৃতি মনসা গীতি হ্যাঁ নানান পূজা পার্বণ উৎসব দিয়ে বলে আচার আচরণ আপনি গর্ব
Sungguh pasang di tengah, baru berkata tengah, sumber aja gua ucap, langsung paham kelihatan. Baru baru yang punya pura, nah, kaji punya pura, tapi apa sarwa jadi ucap jangan, langsung paham kelihatan. Orang yang tinggal di parampara, pahar সমতল উভয় অংশের মানুষ একত্রিতভাবে বসবাস করে থাকা এবং ভাষার আদান প্রদান সংস্কৃতির আদান প্রদান পাশাপাশি যেহেতু আছে তা থাকবে কিন্তু এইখানে আঘাত দেওয়ার চেষ্টা করছে বিজেপি আরএসএস পিতামাতা আইপিএফটির মতো রাষ্ট্রদূত বলরা বড় বক্তব্য আঙ্গুস নামক কাইসা রেলি খাইয়া কিছুদিন পূর্বে আমি একটা রেলিতে অংশগ্রহণ করেছিলাম ডিওয়াইএফআই টিওয়াইএফ এসএফআই টিএসইউ সেই রেলিতে অংশগ্রহণ করতে গিয়ে আমাদের যে রেলির মূল বিষয়টা ছিল দিল্লির পুলিশ প্রশাসন প্রায় সপ্তাহখানেক পূর্বে একটা সরকারি নোটিফিকেশন জারি করে দিল্লিতে বসবাসরত কিছু বাঙালি অংশের জনগণ প্রায় 8 জনকে তারা তাদের ভূমিকা পুলিশের অধীনে নিয়ে নেয় এবং তাদের কাগজপত্র চেক করার পর দেখলো সেখানকার ভাষাটা হচ্ছে বাংলা ভাষাতে লেখা স্বাভাবিকভাবে হয়তোবা পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আমাদের এখানে আসে আমাদের এখানকার মানুষও সেখানে যান একটা আদান প্রদান আছে এবং ইদানিং কালে তো বাংলাদেশের পট পরিবর্তনের কারণে ওইখানে সব থেকে বেশি আক্রমণ চালিত হচ্ছে যারা সংখ্যালঘু সম্প্রদায় তো দিল্লি পুলিশ একটা নোটিশ জারি করেছে যতগুলো লেখা টেক্সটগুলো সেটা বাংলাদেশি ভাষা হিসেবে আখ্যায়িত করেছে সেখানে আমরা যারা ভাষাবিদ দেশের নামি নামি ভাষাবিদ যারা ভাষাকে নিয়ে গবেষণা করেন ভাষাকে নিয়ে চর্চা করেন তারাও প্রতিবাদ শুরু করলেন আমরা বামপন্থীরা হয়ে প্রতিবাদ করেছি ভাষা তো ভাষাই বাংলা ভাষার নাম কেন বাংলাদেশি ভাষা হবে বাংলাদেশের মানুষকে আমরা বাংলাদেশি বলি ভারতের মানুষকে আমরা ভারতীয় বলি কিন্তু বাংলাদেশিদের ভাষা তো বাংলা ভাষা ভারতে যারা অবস্থান করেন ভারতে যারা বসবাস করেন ভারতে যারা জন্ম কর্ম জীবন পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বিহার এবং ঝাড়খণ্ড উড়িষ্যাতে এবং সমগ্র পৃথিবীতে 30 থেকে 35 কোটি মানুষ বাংলা ভাষা তাদের মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং পৃথিবীতে প্রায় 7 থেকে 7,500 ভাষার মধ্যে প্রথম পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে অধিকার করে সংখ্যার দিক থেকে বাংলা ভাষা চীনের মান্দারিন তারপরে আপনার স্পেনিশ ভাষা ইংলিশ ভাষা আরবিক ভাষা হিন্দি ভাষা তারপরে বাংলা ভাষার স্থান এই ভাষাটাকে অসম্মানসূচক ভাষায় অবমাননা করেছেন তার প্রতিবাদে আমরা সেই মিছিলে মিলিত হয়েছিলাম আমরা সহযোগী সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এসএফআই গিয়েছিল সেটাকে নিয়ে তীব্রমাত্রার কিছু আইটি সেল এবং বিজেপিরও আমাকে টার্গেট করে কথা বলবার চেষ্টা করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ওই দেখো বাংলাদেশিদের হয়ে কথা বলছে অথচ ত্রিপুরার হয়ে কথা বলেনি ওই ধরনের কথা আমি অত্যন্ত ব্যথিত হয়েছি দেখে যে বাংলা ভাষাতে কথা বলে ভারতের প্রায় 10 থেকে 11 কোটি বাঙালি পৃথিবীর প্রায় 30 কোটির উপর মানুষ 22টি অষ্টম তফসিলের ভাষার মধ্যে অন্যতম ভাষা বাংলা সংবিধান যখন 1950 সালে যখন গৃহীত হয় তখন এই ভাষা 14টা ভাষার মধ্যে অন্যতম ভাষা ছিল হিন্দির পরবর্তী স্থান ভাষা হচ্ছে বাংলা সেই ভাষাটাকে অবমাননা করতে পারে বিজেপি আরএসএস আবার কম বড় ভাষায় কথা বলে সর্বসাকুল্যে 15 লক্ষ 20 লক্ষ হবে না সেই ভাষাটাকে তারা কি নজরে দেখবে আপনারা ভেবে দেখুন তো বাংলা ভাষাটাকে আক্রমণ করছে আরো নৃগোষ্ঠীর ছোট ছোট ভাষা আছে ভাষা উপভাষা মিলে ভারতবর্ষে
ছোট ছোট যদি উপভাষা সহ যদি ধরি, সরকারি হিসেবে আমরা দেখেছি 707 ভাষা হবে, তার মধ্যে কমপক্ষে সরকারি ভাষা আমাদের ত্রিপুরা। আমাদের কমপক্ষে ভাষা থেকে তারা অসম্মানিত একটা পর্যায়ে রয়ে গেছে। কিছু কারণ ধরে আমরা দেখছি স্কুলে যারা পড়াশোনা করছে, আমি আজকে বলেছিলাম, তাদের পরীক্ষা দেওয়ার জন্য বামফ্রন্ট সরকারের সময়ে বাংলা কিংবা রোমান স্ক্রিপ্টে লেখা যেত, এখন বাংলাতে শুধু লেখার জন্য বলেছে। আমরা প্রতিবাদ করেছি। কেউ কেউ ইংলিশ মিডিয়ামে পড়ে গ্রাজুয়েট করতে এসছে, তাদের ক্ষেত্রে বাংলা ভাষাটা, বাংলা লিপিটা খুব অসুবিধা হয়। আমিও জানি, আমিও বাংলা ভাষায় পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যখন করেছি, আমি নিজে রোমানে লিখেছি, বাংলাতেও লিখেছি, অসুবিধা হয়নি। কিন্তু এই বিজেপি আইপিএফটি সরকারে আসার পর, নতুন করে ত্রিপুরা ভাষা যুগ দিয়ে এই ত্রিপল ইঞ্জিনের সরকার আসার পর, আমার মাতৃভাষার কমপক্ষে পরীক্ষা দিতে গিয়ে আমাকে বাধ্যবাধকতা করা হচ্ছে, তুমি রোমানে লিখতে পারবে না। আমরা প্রতিবাদ করেছি, এখনো করছে। কিন্তু যারা রোমানের পক্ষে হয়ে কথা বলেছিল, তারাই তো ক্ষমতায় আজ। প্রশ্ন তাদেরকে করছে না কেন? আপনারাই তো সরকারে আছেন, আপনারাই তো দাবি তুলেছিলেন। সরকারে আসার পর কেন সেই ভাষার উপর সব থেকে বেশি আক্রমণ হচ্ছে? এবং হিন্দি, দেবনাগরী স্ক্রিপ্টটাকে চাপিয়ে দেওয়ার জন্য একটা অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে আমরা কথা বলেছি এবং বলছি। বাংলাতে অবমাননা করতে পারে, কমপক্ষে তারা করছে না। যে ভাষা 22টি অন্যতম ভাষার মধ্যে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃত, সংখ্যার দিক থেকে আবার কমপক্ষে কথা বলে ভারতে 10 থেকে 12 লাখ, হয়তো তার কমও হতে পারে। 2011 সালের তথ্য অনুসারে 8,87,000 কমপক্ষে ভাষায় কথা বলে মাতৃভাষা হিসেবে। তার বিরোধিতা করতে গিয়ে আমাকে ট্যাগ লাগানো হয়েছে, বাংলাদেশিদের হয়ে কথা বলছে। এখানে বাংলাদেশি, ত্রিপুরী, সেই ব্যাপারটা এলো কিভাবে? বিভাজন তৈরি করার চেষ্টা, আমাকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করার একটা অপচেষ্টা। আমি বলেছি, একটা ফেসবুক লাইভে আছে, এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছি। আমি যে কমপক্ষে কতটা ভালোবাসি তার প্রমাণ তাকে দিতে লাগবে না। তাকে জিজ্ঞেস করুন, বংশ পরম্পরাগতভাবে যারা কমপক্ষে ভাষা তো দূরে থাক, বাংলা ভাষাতে ভাষায় কথা বলতে পারে না, হিন্দিতে কথা বলে, ইংরেজিতে কথা বলে, তাহলে মানুষ শুনিয়া তামিল আমার কমপক্ষে ছাইনিয়া, তামিল আমার কমপক্ষে ছাইনিয়া, তামিল কমপক্ষে বক্তব্য পরিমাণিয়া, তামিল কমপক্ষে কক ছায়া, नों सावो कमपक्षे हामजागो देप्रेसना हामजागो दफना हामजागो, नों कमपक्षे কক ছাইबायना नरसिंह प्रस्तुत खाया दंनाय, आं मानि कमपक्षे কক सावो आरो आमानि कमपक्षे কক सावो, आं कायसा मिसुरि इमदाका तार माने के आं कमपक्षे अबमानना खायका। এই হিপোক্রিসি ত্রিপুরাতে চলবে না। এই হিপোক্রিসি যার মানসিকতাই থাকবে তাকে আমরা চূড়ান্তভাবে প্রতিবাদ করব, এটাই আমাদের আজকের দাবি। কিছু কিছু সাহিত্যিক কথা বলার চেষ্টা করছে, ওই দেখো ওইখানে তারা যেতে পারে, আর আমাদের বেলায়, আরে আমাদের বেলায় কি কমপক্ষে ভাষাটাকে স্বীকৃতি দিয়েছে, বামফ্রন্ট সরকার স্বীকৃতি দিয়েছে। আপনি স্বীকার করুন বা না করুন, আপনি কিন্তু 19 জানুয়ারি এর পর পাঁচটা পড়ে রিসা পড়ে আপনি কিন্তু প্রভাব ফিরে হতেন। আপনি প্রত্যক্ষ স্বীকার না করলেও বামফ্রন্টে এই অবদানকে আপনি অস্বীকার করতে পারেন না। এটা আমার বুঝবার প্রয়োজন নেই, জানানোর প্রয়োজন নেই। আমি আজকে আপনাদের এই সভার মাধ্যমে এই কথাগুলো এর জন্য বলছি, এটা সোশ্যাল মিডিয়াতে যাবে এবং তারা দেখবে। দেখো, জানো, শুধুমাত্র সাম্প্রদায়িক ছুরি সরিয়ে কোনোদিন রাজ্যের উন্নয়ন হওয়া সম্ভব না। এডিসির কি অবস্থা দেখুন গিয়ে, কি বেহাল অবস্থা। এমডিসি এমএলএদের বেতন ভাতা বাড়িয়েছে, কিন্তু রাজ্যের হল হাকিকত, রাস্তাঘাট, পানীয় জলের অবস্থা,
বেকারদের কর্মসংস্থানের অবস্থা, কিছুদিন ধরে চাকরি হবে চাকরি নিয়োগ হবে, সাবজেক্টিভিটি ডেপুটি পিওতে চাকরি নেওয়া হচ্ছে না কেন? আমরা প্রশ্ন তুলব না? যুবক যারা কর্মসংস্থান কর্মপ্রার্থী তাদের হয়ে যখন আমরা কথা বলবো তখন আমরা অপরাধী। 20,000-এর উপর এসটি ব্যাকলগ পড়ে আছে, তার নিয়োগ নেই। আপনি সরকারে আছেন, আমরা আপনার সম্মতির কথা বলবো না কেন নিয়োগ নেই? আজকে আদিবাসী অধিকার, আদিবাসী যে দিবস, এই দিনটাকে আমি বেছে নিয়েছি এই কারণে সমস্ত অংশের মানুষ আজকাল বর্তমান ভারতবর্ষে উপেক্ষিত, এবং সব থেকে বেশি উপেক্ষিত বঞ্চনার শিকার আদিবাসী, দলিত, তফসিলি জাতি, সমস্ত অঞ্চল পিছিয়ে পড়া অংশের মানুষ সব থেকে বঞ্চনার শিকার, হাজারো লক্ষ ডিগ্রি নিয়ে কর্মের প্রত্যাশায়, চাকরির প্রত্যাশায় সরকার দিয়ে চেয়ে আছে, চাকরি তো দূরে থাক, চাকরি ছাঁটাই হচ্ছে। আমরা তাদের হয়ে কথা বলতে গিয়ে আমাদেরকে অপরাধী বলে সাব্যস্ত করার চেষ্টা করে, কিন্তু আমাদের মুখ থেকে থামাতে পারবে না। আমি দীর্ঘক্ষণ আলোচনা করলাম কমবে, আমি এতক্ষণ আলোচনা করতে চাইনি, প্রায় 50-55 মিনিট আলোচনা করে ফেলেছি, কিন্তু বলবার প্রয়োজন ছিল আজকের দিনে। আমাদের অবশ্যই প্রশ্ন করতে হবে, বিজেপি এই রাজ্যের মানুষের জন্য কি করেছে বিগত 7 বছর? তীব্রামাথা এডিসিতে আসার পর ঘুমনোর কি অবস্থা হয়েছে তার জবাব দিতে হবে। এমএলএ 13 জন, 2 জন মন্ত্রী থাকা সত্ত্বেও কেন সরকারি নিয়োগ নেই? অথচ তারাই বলেছিল এডিসিতে কত হাজার জানিয়ে একটা সংখ্যা করেছিল, পুলিশ নিয়োগ হবে, কোথায় গেল? আরেকটা নির্বাচন সামনে আসছে, হয়তো আরেকটা নতুন ইস্যু নিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। আমি অনুরোধ করব আজকের এই দিনটাতে দাঁড়িয়ে সমস্ত অংশের মানুষের কাছে, সমস্ত আদিবাসী ভাই বোনের কাছে, আমি নিজেও একজন আদিবাসী সম্প্রদায় থেকে বিভ্রান্ত তো হয়েছি, আমরা বারবার বিভ্রান্ত হয়েছি। আতরের নির্বাচনে আইপিএফটির কথায়, ত্রিপুরালেন্দ্রের কথায় আমরা বিভ্রান্ত হয়েছি। আইপিএফটির নেতা, মন্ত্রী, এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে, বর্তমানে একজন মন্ত্রী, তাকে জিজ্ঞাসা করুন। তিনি বলেছিলেন একবার মান্দাইনে গুরুমুনি স্টেডিয়ামে সরকারের এরপর 1,15,000 ট্রাইবেলদের চাকরি হবে। আপনি এখন মন্ত্রী, আইপিএফদের বড় নেতা, মনে করতে হয় আজকের দিনে মাননীয় এনসি মহোদয়, উনি তো চলে গেছেন, ওনাকে শ্রদ্ধা করি। আপনি বহন করছেন, জবাব দিন, কেন হচ্ছে না চাকরি? এডিসির বেহাল অবস্থা কেন? রাস্তাঘাট মেরামত নেই কেন? স্কুলে শিক্ষক নেই কেন? স্বাস্থ্য ব্যবস্থা কেন এত বন্ধ? কিছুদিন আগেই তো আমাদের এখানে মারা গেছে আমাদের একজন ড্রাইভার ভাই। 5 ঘন্টা 7 ঘন্টা অপেক্ষার পর প্রশাসন এগিয়ে গেল না তাকে জীবন বাঁচানোর জন্য। গতকাল, হ্যাঁ অবশ্যই, আমাদের বিধানসভার মাননীয় অধ্যক্ষ আগরতলা থেকে ধর্মনগরে যাওয়ার পথে ট্রেনে অসুস্থ হয়েছেন, স্ট্রোক করেছেন। ওনার সুস্বাস্থ্যের কামনা করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই আমরা চাই। ওনাকে প্রথমে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে টিএমসিতে, এবং টিএমসি থেকে তৎক্ষণাৎ তড়িঘড়ি করে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে আনা হয়েছে। সবকিছু একেবারে বিদ্যুৎ গতিতে হয়েছে, কিন্তু জীবন কামনায় প্রাণ ভিক্ষা চেয়ে যখন এই ড্রাইভার ভাইটি বলছিল, অপেক্ষা করছিল, লড়াই করছিল, 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও সেখানে তাকে বাঁচাতে পারলো না, এই সরকারটাকে আমরা সফল সরকার বলবো নাকি ব্যর্থ প্রশাসন? চারিদিকে
দিয়েছে একটা যুবতী মেয়ে, আদিবাসী যুবতী মেয়ে। আমি বলবো এইভাবে, আজকে নাগেরজোলা থেকে যখন বিশ্রাম করতে যাচ্ছে, দুষ্কৃতীদের মাথা কতটুকু সাহস বেড়েছে সেটা প্রমাণিত। সরকার প্রশাসন, পুলিশ প্রশাসন কতটুকু ব্যর্থ হলে পর বাস গাড়িতে এই ধরনের নেককারজনক ঘটনা ঘটাতে পারে সেই দিনের ঘটনা প্রমাণিত করেছে। এবং এরকম ছোট ছোট ঘটনা রাজ্যের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি রাতে, প্রতিদিনে হচ্ছে। প্রশাসন এটাকে কেন থামাতে পারছে না? ব্যর্থ প্রশাসন। এর প্রতিবাদ, এর নিন্দা আমরা গুরুতরভাবে জানাচ্ছি এখান থেকে। কেন আমাদের মায়েরা, বোনেরা, দিদিরা সুরক্ষিত থাকবে না? কেন আমাদের ছেলেমেয়েরা স্কুলে গিয়ে পড়াশোনার জন্য তাদের শিক্ষককে পাবে না? কলেজে পড়ুয়া যারা ছাত্রছাত্রী তারা কি প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পাবে না? অথচ শত শত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ খালি পড়ে আছে। কম পড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বামফ্রন্টের সময়ে পদ তৈরি করে দিয়ে গিয়েছিল 22টি পদ। আমরা নিয়োগ করতে পারিনি, সময় ছিল স্বল্প। এত বছরের পর মাত্র বামফ্রন্টের তৈরি করে নিয়ে যাওয়া গত 2022-এ 21-22 অর্থ বলছে নিয়োগ হয়েছে। এখন নতুন করে কোনো কিছু নিয়োগ হয়নি। ইউনিভার্সিটিতে কর্পোরেট ডিপার্টমেন্ট মাত্র 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 1 জন রিসার্চ অফিসার দিয়ে পরিচালিত হচ্ছে। অথচ ইউনিভার্সিটি গাইডলাইন অনুসারে 6 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকার কথা, অ্যাসোসিয়েট প্রফেসর সহ নিয়োগ হচ্ছে। এটা কি আমরা আজকের দিনে যেখানে ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণের কথা বলছি, কমপ্রক ভাষার উন্নয়নে যে ভূমিকা নেওয়া দরকার বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে যেটা নিয়েছিল এখন নেওয়া হচ্ছে না? আমরা বলছি, বলবো না কেন? কমরেড, দীর্ঘক্ষণ আমি আলোচনা করেছি, আমি বলছি আপনারা শুনছেন ধৈর্য সহকারে। আগামী দিনে আমাদের লড়াই আরো তীব্র হবে। আমাদের সাহস, আমাদের সততা আমাদের এই লড়াইটাকে আরো তীব্রতর করবে। এবং এই আন্দোলনে এলাকায় এলাকায়, বুথে বুথে আমরা যদি মানুষকে সংগ্রহ করতে না পারি, আমরা আন্দোলনটাকে দৃঢ় আন্দোলন করতে পারবো না, আন্দোলিত করতে পারবো না। আমাদের প্রত্যেককে আরো ভূমিকা নিতে হবে। মানুষকে সচেতন করে তুলতে হবে, মানুষকে বোঝাতে হবে। বরমে কর্মশালায় টুলাইয়ে টিএসইউ, এসএফআই, ডিওএফআই, কৃষক সভা, ক্ষেত মজুর, জিএমপি, নানান সংগঠনের শ্রী কর্মী লুকুবাই কর্মশালায় ও যে বারবার কর্মশালায় তেমন নাই নিতন শুনবে তেমন নাই খাইতন তেমন খাইবার সময় পদদলিত খাইতন বাইকে বঞ্চনার শিকার নিতন। বেকার থেকে শুরু করে খেতে খাওয়া মানুষ, কর্মজীবী থেকে শুরু করে সরকারি কর্মজীবী, সমস্ত অংশের মানুষ আজকে অবহেলিত। সকলকে আমার আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি। জিন্দাবাদ। বিশ্ব আদিবাসী দিবস আইন।